স্বাগত সকাল ৯টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছে আমি রাকিব আহমেদ এবং আমি জান্নাতুল ফেরদৌস রুবা। শুরুতেই জানিয়ে দিব প্রধান শিরোনামগুলো। সুরমা কুশিয়ারা সোমেশ্বরী নদীর পানি এখনও বিপদসীমার উপরে। সিলেট অঞ্চলে জুলাইয়ে আবারও বন্যার পূর্বাভাস। রাসেলস ভাইপার আতঙ্কে বিভিন্ন জেলায় মারা হচ্ছে নানা জাতের সাপ। বিভ্রান্তি না ছড়িয়ে সচেতন হওয়ার পরামর্শ। পশ্চিমবঙ্গকে বঞ্চিত করে ঢাকাকে তিস্তার পানি নয় বললেন মমতা। আলোচনা না করায় মোদির ওপর ক্ষোভ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই টি-20 বিশ্বকাপের খবর। টি-20 বিশ্বকাপে সুপার 8-এর শেষ ম্যাচে আফগানদের দিয়ে ১১৬ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। কিংসটাউনে এখনও পর্যন্ত সংগ্রহ 1 উইকেটে 18 রান। এই রান 12 ওভার 1 বলে করতে পারলে সেমিতে যাবে বাংলাদেশ। টস জিতে রহমতুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের ওপেনিং সতর্ক ব্যাটিংয়ে এগোয় আফগানদের স্কোর। পাওয়ার প্লেতে করেছে 127 রান। দলীয় 59 রানে জাদরানকে ফেরান রিশাদ হোসেন। ওয়ান ডাউনে নামা আজমতুল্লাহ ওমরজাই করেন 10 রান। সর্বোচ্চ 43 রান করেন ওপেনার গুরবাজ। শেষ দিকে অধিনায়ক রশিদ খানের অপরাজিত 19 রানে 5 উইকেট 115 রানে টোটাল পায় আফগানরা। 26 রানে 3 উইকেট শিকার রিশাদ হোসেনের। টাইগারদের বিপক্ষে ম্যাচ ফলাফলের উপর নির্ভর করছে অজি আর আফগানদের সেমিতে খেলার সমীকরণ মিলানো। আফগানিস্তান বাংলাদেশ ম্যাচ নিয়ে আলোচনা করতে স্টুডিওতে আমাদের সাথে আছেন ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান। রাকিবুল হাসান, আপনাকে স্বাগত। ১১৬ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ, সেক্ষেত্রে শুরুটা কেমন দেখছেন? দেখেন, শুরুটা ভালোই হয়েছিল। প্রথম ওভারটা যেহেতু একটা হিসাব মিলানোর ব্যাপার আছে, আগে হিসাবটার কথা বলে নিই। 12.1 ওভারে এই রানটা টপকাতে হবে যদি বাংলাদেশ সেমিফাইনালে যেতে চায়। এখন আমরা অবভিয়াসলি চাইবো যে বাংলাদেশ যেহেতু 115 রানে আফগানিস্তানকে আটকে দিয়েছে, সেই রানটার মানে এইভাবে সমীকরণ মিলিয়ে জেতাটাই তো লক্ষ্য, কারণ সেমিফাইনালের সুযোগ যখন আছে। এখন বাংলাদেশ তার শুরুটা দুর্দান্ত করেছিল। প্রথম ওভারেই একটি 4 একটি ছক্কা লিটন দাস, যদিও এই বিশ্বকাপে তাকে নিয়ে অনেক হতাশা ছিল, কিন্তু তিনি এখানে সেই ইন্টেনশনটা শো করলেন যে কিছু একটা ঘটার সম্ভাবনা, এবং সেভাবে স্টার্ট করলেও পরের ওভারেই সেকেন্ড ওভারেই ফিরে যান তানজিদ তামিম। তার অফ ফর্মটা কন্টিনিউ আছে, শুরুতে ভালো করলেও 2-0 পরে আজকেও তিনি রান করতে পারেননি সেরকম ভাবে। ফারুকি উইকেট নিয়েছেন, ফলে এই 1 উইকেটে 18 রান এখন পর্যন্ত যে স্ট্যাটাস। এখন বিষয়টা হচ্ছে যে হিসাব শেষ পর্যন্ত মিলবে কিনা সেটা বলা মুশকিল, কারণ বারবারই আমরা বলছি যে উইকেটটা একটু টিপিক্যাল একটা উইকেট, যে উইকেটে রান করাটা খুব সোজা না। ফলে এখানে শেষ পর্যন্ত হিসাব মিলবে কিনা এটা বলা কঠিন। তবে স্কোরটা যেখানে আছে তাতে বাংলাদেশের এই ম্যাচে জয় না পাওয়ার কারণ দেখছি না, যদি না বাংলাদেশ অনেক বেশি খারাপ খেলে ফেলে। আমরা কোনোভাবেই সেটা চাই না। সেমিফাইনালের হিসাবটা যদি মেলাতে চাই রাকিবুল হাসান, যেহেতু 115 রানের মধ্যে আফগানকে আটকে রাখা গেছে, সেক্ষেত্রে বাংলাদেশ এখন শেষ খবর পর্যন্ত 2 ওভার 3 বলে 23 রান। আপনি কি মনে করছেন আসলে এটা কি গেটেবল? দেখেন, আগে হিসাব মিলানোর কথা বলি, সেখানে প্রায় 11 মানে 10-এর উপর রান লাগবে। বিষয়টা হচ্ছে এরকম, অলমোস্ট 10 লাগবে। তো বাংলাদেশ এখন পর্যন্ত যে ব্যাট করেছে সেই ডিমান্ডটা কিন্তু ফুলফিল করেই এগোচ্ছে। আপনি 2 ওভার 3 বলে 23 রান হয়েছে। চ্যালেঞ্জটা হবে যেটা, যে আমরা ভুলে গেলে চলবে না, রশিদ খান হচ্ছে চ্যাম্পিয়ন বোলার এবং তার 4 ওভার নেগোশিয়েট তিনি করবেন। সেই জায়গাটায় এটা খুব কঠিন হবে, এবং আমরা দেখেছি যে বাংলাদেশের রিশাদ কিন্তু এই উইকেটে একটা বাড়তি হেল্প পেয়েছেন, এবং যে হেল্পের মাধ্যমে তিনি 3 উইকেট তো নিয়েছেনই, চাপে রাখতে পেরেছেন। আমরা বিশ্লেষণগুলো আরও করবো। আমরা একটু টিএসসি থেকে ঘুরে আসি। মোহাম্মদ নাজিম সেখানে আছেন। নাজিম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। বাংলাদেশের হিসাবটা তো আমরা সবাই এখন জানি, এবং সেইভাবেই বাংলাদেশ শুরু করেছে। কি অবস্থা টিএসসির? এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের খেলা শুরু হয়ে গেছে, এবং প্রথম ওভারে যেরকম একটা শুরু করেছিল বাংলাদেশ, কিন্তু তারপরে কিন্তু 2টো উইকেটের পতন হয়েছে। তানজিদ তামিম শূন্যতে ফিরেছেন এবং কিছুক্ষণ আগে কিন্তু শান্ত ফিরে গেছেন। এরই মাঝে কিন্তু আমি যদি একটু দেখাতে চাই, সেটা হচ্ছে যে শান্তর আউটের সাথে সাথে কিন্তু এখানে একটা বলতে গেলে শোকের ছায়া নেমেছে, কারণ সবাই হতাশ। কারণ নাজমুল শান্তর কাছ থেকে যেরকম একটা ইনিংস প্রত্যাশা করেছিল যে এই গুরুত্বপূর্ণ ম্যাচে কিন্তু তার কাছ থেকে একটা ভালো কিছু আশা করা, সেক্ষেত্রে কিন্তু তিনি করতে পারেননি। কারণ যেখানে ফিল্ডার সেট করা ছিল সেখানে কিন্তু শান্ত ক্যাচ তুলে দিয়ে চলে গেছেন। তো সেক্ষেত্রে আসলে টপ অর্ডার কিন্তু এই পুরো আসরে যেমনটা হতাশার মধ্যে বন্দী ছিল, সেটা কিন্তু এই ম্যাচেও বন্দী হয়েছে। এখনো পর্যন্ত সেই উৎসাহ কিন্তু এখন বাংলাদেশের জন্য দর্শকরা এখানে এসেছেন টিএসসি চত্বরে, তো সেক্ষেত্রে তারা সবাই কিন্তু সমর্থন যোগাচ্ছেন।
এই একটা জয় কিন্তু বাংলাদেশ দর্শকদের জন্য কিন্তু বাড়তি একটা উন্মাদনাতা কাজ করছে এবং বড় একটা মোক্ষম সুযোগ যে বাংলাদেশ আসলে একটা টার্গেট সেট করতে পেরেছে 12.1 ওভারে যদি বাংলাদেশ জিততে পারে হয়তোবা অবিস্মরণীয় কিছু একটা হয়ে যাবে আজকে। তো সেক্ষেত্রে আসলে রিটন যেভাবে শুরু করেছেন কিন্তু বাকিরা কিন্তু তাকে এখনো পর্যন্ত সেরকম ভাবে ব্যাটিং করতে পারছে না। তো এখন আমরা যদি দেখতে পাচ্ছি এখানে কিন্তু সবাই কিন্তু এত দূর থেকে খেলা হচ্ছে কিন্তু ওয়েস্ট ইন্ডিজে কিন্তু বাংলাদেশে এসে তারা কিন্তু এখনো পর্যন্ত উৎসাহ যোগাচ্ছেন। তো সেক্ষেত্রে প্রতিটা বল কিন্তু তারা দেখছেন, উপভোগ করছেন এবং পাশাপাশি চারের সাথে কিংবা যখন ছক্কা মারছেন তারাও কিন্তু উল্লাসিত হয়ে বলতে গেলে এখানে একটা উৎসবমুখর পরিস্থিতি হয়েছে এবং এখনই কিন্তু আবার দেখা গেছে সাকিব আউট হয়েছেন। তো এটা আসলে খুবই হতাশা, কারণ সবাই এখন চোখে মুখে একটা বিমর্ষ একটা ছাপ তাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করতেছে তারা আসলে। আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই, আমরা সকালের নিউজ থেকেই যেটা আলাপ করছিলাম যে এই উইকেটে রান করাটা কঠিন, আপনি যেটা বলছিলেন কথা বলতে বলতেই সাকিব আউট হয়ে গেলেন, মানে স্টার্টটা ইন্টেনশনটা ভালো ছিল কিন্তু উইকেটের ডিমান্ডটা না বুঝতে পারায় কিন্তু 3 উইকেট চলে গেল এবং সেই সঙ্গে আলটিমেটলি কিন্তু ওই ডিমান্ডের কারণে ম্যাচ জয়টা নিয়েও একটা প্রশ্ন তৈরি হয়ে যাচ্ছে মনে হয়। দর্শকরা তো নিশ্চয়ই এই আউটের মাধ্যমে, আপনি যখন কথা বলছিলেন তখনই দেখলাম যে উল্লাসটা কমে আসলো, তো বিষয়টা কেমন হবে? প্রত্যাশাটা আসলে বাংলাদেশের সব দর্শকদের, আমি বলতে গেলে যে তাদের সাথে কথা বলেছি তারাও কিন্তু অধীর আগ্রহ অপেক্ষা করছে, কারণ বাংলাদেশ বোলিংটা কিন্তু খুব ভালো করেছে এবং সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশ যে লক্ষ্যটা আছে সেটা হচ্ছে ব্যাটিংয়ের কিন্তু এখন বাকিটা করতে হবে। এখন লিটন সেই দায়িত্বটা কিন্তু দেখাচ্ছেন, কিন্তু বাকি যারা আসছেন বলতে গেলে এখনো পর্যন্ত 3 বাহাতি ব্যাটারি কিন্তু খুব বাজেভাবে আউট হয়ে ফিরেছেন। তো সেক্ষেত্রে আসলে বাংলাদেশের যে জয়ের সম্ভাবনাটা কিন্তু ধীরে ধীরে কমে আসছে। তো সেক্ষেত্রে আসলে দর্শকদের কথাও যদি বলি তাদের প্রতি এখন তারাও এখন বিমর্ষ হয়তো বা বলতে চলে, তাদের জন্য উৎসবের যে একটা উপলক্ষ আছে সেটা কিন্তু এখনো পর্যন্ত লিটন কিংবা বাকি যারা আসবেন পরবর্তীতে, হৃদয় আছে, মাহমুদুল্লাহ আছে, তাদের উপর কিন্তু অনেকটা নির্ভর করছে যে আসলে বাংলাদেশ এই যে একটা মোক্ষম সুযোগ সেই মোক্ষম সুযোগটা কতটুকু কাজে লাগাতে পারবে এবং টাইগার দর্শকদের ভালো কিছু একটা উপহার দিয়ে হয়তোবা এই দিনটা রাঙানোর জন্য তারাও চেষ্টা করে থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। যেটা নাজিম বলছিল এবং ইনফ্যাক্ট তার সঙ্গে লাইভের মধ্যেই কিন্তু একাধিক উইকেট পড়ে গেল, সাকিবও চলে গেছেন এবং বাংলাদেশের সবচেয়ে এই বিশ্বকাপের দুর্ভাগ্যের একটা বিষয় হচ্ছে সাকিব অনেকগুলো প্রশ্ন রেখে গেলেন এই বিশ্বকাপের মাধ্যমে। চ্যাম্পিয়ন ক্রিকেটার, বাংলাদেশের সেরাদের সেরা ক্রিকেটার, তার কাছে এর আগে প্রতিটা বিশ্বকাপে প্রতিটা জয়ে বিভিন্ন সময়ে তার যে অবদান এটা ভোলার না, কিন্তু এই বিশ্বকাপে সাকিবকে আমরা যে চেহারায় দেখলাম সেটা তারও বোধ হয় তার ফিউচার নিয়ে একটু চিন্তা করার স্পেস দিয়ে দিচ্ছে। শুধুমাত্র নেদারল্যান্ডসের সাথে একটি ইনিংসে একটি 50 ছাড়া কিছুই নেই। তবে একটি বিষয় যে রিশাদ কিন্তু প্রতি ম্যাচেই ভালো করছেন, বোলিং এ অ্যাট লিস্ট সবসময় ভালো করছেন। আজকের ম্যাচেও 26 রানে 3 উইকেট নিলেন। আসলে টি-20 বিশ্বকাপে তো এটা বাংলাদেশের এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারী। অবশ্যই এটা তিনি মানে প্রথম অংশগ্রহণেই কিন্তু একটা বড় ইতিহাস গড়ে ফেলেছেন। বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলছে, সেই প্রথম টি-20 বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত প্রতিটা আসরে খেলেছে এবং এক আসরে এর আগে সর্বোচ্চ সাকিবের ছিল 11 উইকেট, তার বাইরে রিশাদ সেটাকে 14তে নিয়ে গেলেন এবং প্রতিটা ম্যাচেই তিনি ইম্প্যাক্ট রেখেছেন। শুধু উইকেট পাওয়া কিন্তু বড় কথা না, মানে টি-20তে একটা খুব বড় বিষয় হচ্ছে যে আপনি ইম্প্যাক্ট রাখতে পারলেন কিনা, ম্যাচে প্রভাব রাখতে পারলেন কিনা। রিশাদ সেই কাজটা করেছে, যখন ব্রেক থ্রু প্রয়োজন ব্রেক থ্রু দিয়েছেন। আজকেও যদি আপনি দেখেন যেভাবে আফগানিস্তানের স্টার্ট ছিল তাতে কিন্তু তাদের 140 রান করার মতো একটা ভিত্তি ছিল, সেখান থেকে রিশাদ যখন রোলটা প্লে করলেন তখন কিন্তু এটা বদলে গেল। ফলে রিশাদের এই অন্তর্ভুক্তি এবং যেহেতু লেগ স্পিনার নিয়ে একটা হাহাকার ছিল বাংলাদেশ ক্রিকেটে, সেটা তাকে দিয়ে কেটে গেল বলে মানে অন্তত আমি বা যারা দেখেছে তারা সবাই প্রত্যাশা করে এবং এটা লং রানে বাংলাদেশের জন্য উপকারী একটা প্লেয়ার হয়ে দাঁড়াবে। রাকিবুল হাসান, আমরা বারবার বলছি যে টার্গেটটি কিন্তু বড় নয়, তো সেক্ষেত্রে মানে ব্যাটারদের কেমন অ্যাপ্রোচ হতে পারে যার মাধ্যমে জিততে পারে বাংলাদেশ? দেখেন, অ্যাপ্রোচ তো শুরুতে ভালোই ছিল, আমরা যতটুকু সময় কথা বলছি তার মধ্যেই আমরা দেখলাম যে ওই যে মাথায় 12 ওভার 1 বল, তার মানে আপনাকে অনেক বেশি মানে দ্রুত খেলতে হবে, সেই ডিমান্ডটা ফুলফিল করতে যে আবার উইকেট বেশি চলে গেল। এখন মুশকিলের বিষয় হচ্ছে ওই ডিমান্ডটাই না জানি এই ম্যাচ হারের কারণ হয়ে দাঁড়ায়, কারণ ম্যাচটা ছোট কিন্তু ওই ডিমান্ডটা ফুলফিল করার আকাঙ্ক্ষাটাই একটা সমস্যা। এখন যারা মাঠে আছেন তারাই ওখানে বসে এই পরিস্থিতি ডিল করতে হবে, বিকজ দে আর প্রফেশনাল ক্রিকেটার। রাকিবুল হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুনামগঞ্জে বন্যার পানি নামতে শুরু করায় স্পষ্ট হতে শুরু করেছে রাস্তাঘাট ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতির চিহ্ন। পানি পুরোপুরি নেমে না যাওয়ায় ক্ষতির পরিমাণ নিরূপণ করতে পারেনি প্রশাসন। বসতভিটার ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় ঘরে ফেরা নিয়ে অনিশ্চয়তায় বানভাসী লোকজন। চলতি মাসের মাঝামাঝি সময় থেকে উজানের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ নদীর পানি বেড়ে বিপদসীমা অতিক্রম করে। ঈদ উল আজহার সকাল থেকে প্লাবিত হতে থাকে জেলা সদর সহ উপজেলার 1302টি গ্রাম।
বন্যার কারণে কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়। জেলার ৮,০২১টি পুকুরের মাছ ভেসে গেছে এবং অন্তত ৩,০০০ কিলোমিটার সড়ক পানিতে তলিয়ে যায়। ২.৫ থেকে 2,70,০০০ টাকার মতো মাছ ছিল, খাদ্য লাগাই আর কি। মাছগুলো চলে যায়, নেট টুট ভেঙে ফেলে দিই। আর আমার পাশে যে পুকুরটা ছিল ওখানে আমার রেণু ছাড়া ছিল। বন্যার পানি কমে যাওয়ায় বানভাসী লোকজনের মধ্যে স্বস্তি ফিরলেও ঘরে ফিরতে পারছেন না অনেকে। বিধ্বস্ত ঘরবাড়িতে যেতে না পেরে এখনো 503টি আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে প্রায় 13,000 মানুষ। ঘরে জ্বরে ভাঙ্গিয়া টাইডিয়া করে বেড়া উড়া ভাঙ্গিয়া হালাই দিছে হানি অনেক এনে কোয়াটারে যাই লইছে আমরা হিন্দা সবে ঘর হানি থাক এই ফানি চারিবাদি জিনিসপত্র ভাঙ্গিয়া লাখি কুড়া সপ্তাহ বাসায় নিছি কি আমরা বিরাট একটা অশান্তিতে আছি। বন্যার পানি পুরোপুরি কমলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। অবকাঠামো, ব্রিজ, কালভার্ট, সেতু এগুলো ক্ষয়ক্ষতি হয়েছে, সেগুলো নিরূপণের জন্য উপজেলা নির্বাহী অফিসারগণ সহ সংশ্লিষ্ট দপ্তর কাজ করে যাচ্ছেন। ক্ষয়ক্ষতি নিরূপণের পর আমরা প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করব। প্রয়োজনীয় বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে প্রকৃত ক্ষতিগ্রস্তদের মধ্যে এগুলো বিতরণ করা হবে। বন্যার পানি নামতে শুরু করলেও এখনো জেলায় প্রায় 3 লাখ মানুষ পানিবন্দী রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই বন্যা বিষয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, বন্যার পানি তো নামতে শুরু করেছে, এখন ক্ষতির চিহ্ন কতটা প্রকট দেখতে পাচ্ছেন? আর এই পানি নামার সময় আসলে পানিবাহিত রোগবালাইয়ের প্রাদুর্ভাব হয়, এটি নিয়ন্ত্রণে আসলে কি তৎপরতা দেখছেন? সব মিলিয়ে অবস্থা জানাবেন। দেখুন, এবারের বন্যার পানি খুবই ধীরগতিতে নামছে। এর কারণ হিসেবে দেখা গেছে, আমরা প্রতি বছরই দেখি সুনামগঞ্জের সীমান্ত নদ নদীগুলো দিয়ে ভারতের চেরাপুঞ্জিতে যখন অধিক বৃষ্টিপাত হয়, ঢলের সাথে পলি আসে, পলি আসার সাথে সাথে কিন্তু নদীর যে তলদেশ শুকিয়ে পলিতে ভরাট হয়ে যাচ্ছে, যার ফলে নদীর যে পানির ধারণ ক্ষমতা সেটাও কমে যাচ্ছে, পানিটা কিন্তু উপরে উঠে যাচ্ছে। কোথাও কোথাও আমরা দেখেছি নদীতে চর হয়ে গেছে, যার ফলে পানি যে নিচের দিকে নামার প্রতিবন্ধকতা হচ্ছে। অর্থাৎ আমাদের সুনামগঞ্জের সুরমা নদীর পানি কিন্তু মেঘনার অববাহিকায় চলে যায়। তো এবছর পানি নামতে একেবারেই ধীর গতিতে চলছে, যার ফলে মানুষের মধ্যে চরম একটা দুর্ভোগ দেখা দিয়েছে। এখনো সুনামগঞ্জ জেলায় প্রায় 500-এরও অধিক গ্রামের কিন্তু মানুষ কিন্তু পানিবন্দী। যদিও এখনো বাসাবাড়ি থেকে পানি নেমে গেছে, কিন্তু বাসাবাড়ির সামনে সড়ক ডুবে গেছে, সড়ক কোথাও কোথাও আমরা দেখেছি সড়ক ভেঙে গেছে। তো এই পানি নেমে যাওয়ার সাথে সাথে কিন্তু মানুষের চরম একটা দুর্ভোগ হতে হচ্ছে। বসত বিটা, বিশেষ করে কাঁচা ঘরবাড়ির কথা যদি বলি, কাঁচা ঘরবাড়ি আপনি জানেন হাওর অধ্যুষিত এলাকা, নিম্নআয়ের মানুষ, হতদরিদ্র অনেক মানুষ বসবাস করে। এইসব এলাকায় যে সমস্ত পাহাড়ি ঢল এসেছিল, সেই সব কাঁচা ঘরবাড়ি কিন্তু অনেকটাই বিধ্বস্ত হয়ে গেছে। কোথাও কোথাও দেখেছি একেবারেই ভেঙে গেছে, যেসব ঘরবাড়িতে এই মুহূর্তে বসবাস করার অনুপযোগী হয়ে গেছে। আমরা যদি তাহিরপুর এবং বিশ্বম্বরপুর, দোয়ারাবাজার উপজেলার কথা বলি, এইসব উপজেলায় কিন্তু নির্মাঞ্চল রয়েছে। এইসব নির্মাঞ্চলের দিকে বেশ অনেক কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, সড়কের ক্ষয়ক্ষতি হয়েছে। তো কাঁচা ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হওয়ায় যারা যদিও ঘর থেকে পানি নেমে গেছে, তারপরে কিন্তু মানুষ আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত আশ্রয় নিচ্ছেন। কারণ হচ্ছে এই সমস্ত ঘরে যতক্ষণ পর্যন্ত সংস্কার না করা হবে ততক্ষণ পর্যন্ত ঘরে কিন্তু তারা যেতে পারছে না। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসক মোহাম্মদ রাশিদ ইকবাল চৌধুরীর সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যেহেতু এখনো অনেক জায়গায় পানি রয়েছে, এখনো তাদের যে ক্ষয়ক্ষতি, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা এখনো নিরূপণ করতে পারেনি। তবে ক্ষয়ক্ষতি নিরূপণ করার জন্য জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন সহ আরও সংশ্লিষ্ট যারা আছে তারা কিন্তু কাজ করে যাচ্ছে। তারপর ক্ষয়ক্ষতি নিরূপণ করার পর তারা তালিকা করে মন্ত্রণালয়ে প্রেরণ করবে। তারপর বরাদ্দ আসলে ক্ষয়ক্ষতি যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে পুনর্বাসন করার একটা আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আর সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে সড়কের। এই বছরের বন্যায় প্রায় 3000 কিলোমিটার সড়ক পানির নিচে ছিল, সড়ক কোথাও কোথাও আমরা দেখেছি ভেঙে যেতে। তো সার্বিকভাবে আমরা বলতে পারি সরকারি সহায়তা ছাড়া সুনামগঞ্জের নিম্নআয়ের মানুষগুলা আর উঠে দাঁড়াতে পারবে কিনাটাও সন্দিহান। এই মুহূর্তে দরকার সরকার এবং প্রশাসনের সহযোগিতা। এই ছিল আমার কাছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি সর্বশেষ। সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতি সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী জাকির হোসেন। সিলেট অঞ্চলে বন্যার পানি পুরোপুরি নামতে সময় লাগতে পারে কয়েক মাস। এতে দুর্ভোগের পাশাপাশি চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন নারী ও শিশুরা। ব্যাহত হচ্ছে শিক্ষা। বিশেষজ্ঞরা বলছেন বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে চেরাপুঞ্জি, মেঘালয় ও আসামে বৃষ্টিপাত বেশি হচ্ছে।
এতে আকস্মিক বন্যায় ডুবে যাচ্ছে বৃহত্তর সিলেট অঞ্চল। পরিস্থিতি মোকাবিলায় নিতে হবে সমন্বিত পদক্ষেপ। সুনামগঞ্জের সিনাকান্দি গ্রামের আফসরি বেগমের ঘরভিটা ডুবে যায় হঠাৎ আসা উজানের ঢলে। পরিবারের সদস্যদের নিয়ে ঠাঁই হয় আশ্রয় কেন্দ্রে। বন্যার পানি নামতে শুরু করায় 7 দিন পর ফিরেছেন বাড়িতে। ডাকছে আর বাড়ির মানুষের বলে আমরা নেওয়ায় আমরা মরে যাইতেছি, আমরা নাওদা নেওয়ায় তো আয় নিছে। হাওর ঘেঁষা মৌলভীবাজারের নয়াগ্রামে বন্যার পানি নামেনি 9 দিনেও। ঘরের ভেতরে পানি ওঠায় বেবি বেগম কোনো মতে দিন কাটান চকির উপর। যতটুকু পানি আসিল ঘরের মাঝে আর কি বইতাম পারছি না, তাল গাছ বানাই রাঁধছি। সিলেট অঞ্চলের বিস্তীর্ণ এলাকা এখনো পানির নিচে। এতে চরম স্বাস্থ্য ঝুঁকিতে নারী ও শিশুরা। শুকনো থাকলে মানে গাড়ি আসে, গাড়ি দেওয়া সিলেট নিয়ে যায়, আর বাসা হইলে নৌকা তো উপজেলা গিয়ে এরপর গাড়ি যাইতে হয়। উত্তর পূর্বাঞ্চলে এবারের আকস্মিক বন্যায় প্রায় 8.5 লাখ শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে, জানিয়েছে ইউনিসেফ। বছরে অন্তত 3 মাস নষ্ট হচ্ছে শিক্ষার্থীদের। তারা স্কুলে ঠিকমতো আসতে পারে না, বা অনেকের বাড়িতে পানি থাকে, রাস্তাঘাটে পানি থাকে, তারা আসে না। এটাই তাদের বেশি ক্ষতি করতেছে। বাচ্চা কাচ্চা 6 মাস পানির উপরে থাকুন, বাচ্চা কাচ্চা যাইতে পারেন না পড়াত। উজানের ঢল থেকে নেমে আসা হঠাৎ বন্যায় যেরকম তারা ক্ষতিগ্রস্ত হয়, এবং এটি যেহেতু কিছুটা হাওর প্রকৃতির এলাকা, সুতরাং তাদেরকে 6 মাস এরকম পানির নিচে আবদ্ধ থাকতে হয়। এতে পড়াশোনা আসলে 3 থেকে 4 মাসের বেশি তারা করতে পারেন না। পরিসংখ্যান যেটি বলে যে গত 2 থেকে 3 বছর এখান থেকে কেউ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। ভারতের চেরাপুঞ্জিতে গড়ে বৃষ্টিপাত প্রায় 12,000 মিলিলিটার। পাশাপাশি আসাম মেঘালয়ের বৃষ্টিপাত প্লাবিত করছে ভাটি অঞ্চলকে। বিশ্বজুড়ে আবহাওয়ার মধ্যে একটা পরিবর্তন আসছে, এবং 2022 এবং 2024-এ মনসুন খুব অ্যাক্টিভলি আসছে, যেটা আগে থেকে প্রিডিক্ট করা হচ্ছিল। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট দুর্যোগে সবাইকে রক্ষায় পাহাড় টিলা রক্ষা, নদী খনন এবং গাছ কাটা বন্ধ সহ সমন্বিত পদক্ষেপের তাগিদ বিশেষজ্ঞদের। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। সুরমা, কুশিয়ারা, সোমেশ্বরী নদীর 6 পয়েন্টে পানি এখনো বিপদসীমার উপরে। তবে ভারী বৃষ্টি কমে যাওয়ায় সিলেট সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলেও মৌলভীবাজারে দেখা দিয়েছে স্বল্প মেয়াদে বন্যা। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এবং জলবায়ু গবেষকদের আশঙ্কা, 2 দফা বন্যার পানি সরে যাবার আগেই জুলাইয়ের শুরুতে উজানের ঢলে আবারও হতে পারে বন্যা। চেরাপুঞ্জি ও আসামে ভারী বৃষ্টির সঙ্গে উজানের ঢল। জুনে 2 দফা বন্যায় তলিয়ে যায় সিলেট, সুনামগঞ্জ। তবে কয়েকদিনের পরিস্থিতি স্বাভাবিক হলেও মৌলভীবাজারের অবস্থা নাজুক হচ্ছে। জুনে সিলেটে স্বাভাবিক বৃষ্টি হয় 841 মিলিমিটার। সেখানে এবছর 18 দিনে বৃষ্টি ঝরেছে 1600 মিলিমিটারেরও বেশি। সেই সাথে আসাম, মিজোরাম, মণিপুর রাজ্যের ভারী বৃষ্টির পানি বরাক নদী দিয়ে সুরমা ও কুশিয়ারায় উপচে পড়েছে। 2022-এর জুনে সিলেট অঞ্চলে বৃষ্টি হয়েছিল 1456 মিলিমিটার। সম্প্রতি অস্বাভাবিক বৃষ্টি এই এলাকার বন্যার প্রকোপ বাড়িয়ে দিচ্ছে। সামগ্রিকভাবে সবগুলো নদীরই পানি সমতল হ্রাস পাচ্ছে। আশা করছি আমরা আমাদের যে সামগ্রিকভাবে যে পূর্বাভাস রয়েছে আগামী 72 ঘন্টায়, তো সেই বিভিন্ন আবহাওয়া সমস্যা তথ্য অনুসারে তো পরবর্তী 72 ঘন্টার মধ্যে আমাদের এই বন্যার যে পরিস্থিতি রয়েছে সিলেট, সুনামগঞ্জ অঞ্চলে সেটা ক্রমান্বয়ে উন্নতির দিকেই যাবে। বন্যা ও জলবায়ু গবেষকেরা বলছেন, এ মাসে 2 দফা বন্যার পানি সম্পূর্ণ নেমে যাবার আগেই জুলাইয়ের শুরুতে আবারও পাহাড়ি ঢলের শঙ্কা রয়েছে। জুলাইয়ের প্রথম সপ্তাহে আরেকটা বন্যা আসতে পারে এরকম ওই এলাকায়। তো একটা জায়গায় যদি এরকম রিপিটেডলি বন্যা হয় 2বার 3বার, তখন কিন্তু ক্ষয়ক্ষতির মাত্রাটা জ্যামিতিক হারে বাড়বে। হাওরে বন্যা থেকে বাঁচতে সাধারণত ডুবন্ত বাঁধ নির্মাণ করা হয়। তবে অপরিকল্পিত আন্তঃসড়ক ও নাব্যতা সংকটে ঢলের পানি নামতে সময় নিচ্ছে। শক্ত বাঁধ, মিডিয়াম বাঁধ আর একটু দুর্বল বাঁধ, এটা পানির প্রবাহ অনুযায়ী 1। 2 নম্বর, এই যে মনসুন ফ্লো, হিউজ ফ্লো, এটাকে এনশিওর করার জন্য ফ্লাড ফিউজ করা হয়েছে। এমনভাবে করা হচ্ছে যাতে পানি দ্রুত একটা সুনির্দিষ্ট দরজা দিয়ে যায় এবং গর্তটা যাতে নিয়ন্ত্রণের মধ্যে থাকে, এবং ওই ধান কাটার পরে পানির চাপ পড়লে ওইটা যাতে সহজে খুলে যায়। গবেষকেরা বলছেন, সিলেট বিভাগে হাওরের পানি নামতে কিশোরগঞ্জের মিঠামইন অষ্টগ্রামের সড়ক কোনো প্রভাব ফেলে না। সড়কটি উত্তর দক্ষিণে ভাটির দিকে হয় পানি প্রবাহে বাধা সৃষ্টি করছে না। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারত সফরে বিস্তারিত নিয়ে আজ সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 11টায় গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে 21শে জুন 2 দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের নয়াদিল্লি যান। লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর ভারতে কোনো সরকার প্রধানের এটি প্রথম দ্বিপাক্ষিক সফর। প্রধানমন্ত্রীর দুদিনের সফরে ঢাকা ও নয়াদিল্লি দুই প্রতিবেশী দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ককে আরও সুসংহত করতে 7টি নতুন এবং 3টি নবায়ন সহ 10টি সমঝোতা স্মারক সই হয়। এই সফর ছিল 15 দিনেরও কম সময়ের মধ্যে ভারতের রাজধানীতে শেখ হাসিনার দ্বিতীয় সফর। তিনি 9 জুন মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। জাতীয় সংসদ ভবনে মুজিব ও স্বাধীনতা শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে দেশের রাজনীতির নানা পর্বের ইতিহাস তুলে ধরা হয়েছে। সোমবার বিকেলে সংসদ ভবনের নিচতলায় প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। প্রদর্শনীর বিভিন্ন চিত্র ও ঘটনা প্রবাহ সম্পর্কে প্রধানমন্ত্রীকে জানান স্পিকার। পরিদর্শন শেষে এই আয়োজনের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। জাতীয় সংসদে মুজিব ও স্বাধীনতা শীর্ষক এই সংগ্রহশালায় স্থাপন করায় স্পিকার সহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান তিনি। গণমাধ্যমের উদ্দেশ্যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতির প্রতিবাদ জানিয়েছে নিউজ পেপার ওনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াব। সোমবার এক বিজ্ঞপ্তিতে নোয়াব দাবি করেছে ওই বিবৃতি দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের নৈতিক সমর্থন জুগিয়েছে। পুলিশ কর্মকর্তাদের অস্বাভাবিক সম্পদ অর্জন নিয়ে সম্প্রতি গণমাধ্যমের প্রতিবেদনের বিষয়ে উদ্বেগ জানিয়ে ওই বিবৃতি দেয় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। তাতে বলা হয়, ভবিষ্যতে পুলিশ বাহিনী সম্পর্কে কোনো প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বন ও সাংবাদিকতা নীতিমালা যথাযথভাবে অনুসরণ করতে হবে। এ বিষয়ে নোয়াব বলছে, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের তথ্য অনুসন্ধানের পর পেশাদারিত্বের সঙ্গে তা প্রকাশ করে গণমাধ্যম। পুলিশের বিবৃতিতে সতর্কতা অবলম্বনের অনুরোধের নামে গণমাধ্যমকে হুমকি দেওয়া হয়েছে অভিযোগ করে নোয়াব জানিয়েছে, এটি স্বাধীন গণমাধ্যম ও নিরপেক্ষ সাংবাদিকতার পরিপন্থী। ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার ব্যক্তিগত তথ্য সাংবাদিকদেরকে দেওয়ার অভিযোগে গাজীপুর মহানগর সিটি এসপি ও প্রোটেকশন বিভাগের এডিসি জিসানুল হককে বরখাস্ত করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে এই আদেশের কথা জানানো হয়। এর আগে ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার ব্যক্তিগত তথ্য অনলাইন ও সাংবাদিকদের কাছে যাওয়া নিয়ে তদন্ত শুরু হয়। এই ঘটনায় জিসানুল হক, একজন এসআই এবং একজন এএসআইকে অভিযুক্ত করা হয়। পরে ওই অতিরিক্ত উপকমিশনার জিসানুল হককে বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করার জন্য পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়। ওই চিঠির পরিপ্রেক্ষিতেই তাকে বরখাস্ত করা হয়। বেনজির আহমেদ ও মতিউর রহমানদের কালো টাকা সাদা হলে দেশের মঙ্গল হবে না বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য সাইদুল হক সুমন। সোমবার সংসদের বাজেট অধিবেশনে তিনি এই মন্তব্য করেন। সাবেক আইজিপি বেনজিরের অঢেল সম্পদের খবরে বিস্ময় প্রকাশ করে সুমন বলেন, আর কিছুদিন গেলে তিনি হয়তো পুরো গোপালগঞ্জই কিনে নিতেন। বেনজির আহমেদের দুর্নীতির দায় তার মন্ত্রণালয় এড়াতে পারে না বলেও দাবি করেন এই স্বতন্ত্র সংসদ সদস্য। এছাড়া টাকা পাচার হওয়ার কারণে বাজেট সংকুচিত হচ্ছে বলেও মনে করেন তিনি। এদিকে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানান, গত জুলাই থেকে এপ্রিল পর্যন্ত বাংলাদেশে কর্মরত বিদেশিরা 130.58 মিলিয়ন ডলার নিজ দেশে নিয়ে গেছে। তিনি আরও জানান, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কাছে ব্যাংকগুলোর পাওনা 51,391 কোটি 89 লাখ টাকা। এই সরকারে রাসেল ভাইপার সাপ চলে আসছে। মাননীয় স্পিকার, এই সাপ আসার কারণে সরকারে যখন সাপ আসে প্রকৃতিতে বেজি থাকে, এই বেজি করে কি সাপরে নিয়ন্ত্রণ করে। কিন্তু এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে, কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই সাপরে ধরবে। মাননীয় স্পিকার, ঢাকা, গাজীপুর, নরসিংদী সহ অন্তত 6 জেলায় শত শত কোটি টাকার স্থাবর সম্পত্তির খোঁজ মিলেছে ছাগলকাণ্ডে সমালোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমান ও তার পরিবারের। কোথাও বাংলো বাড়ি, কোথাও রিসোর্ট, আবার কোথাও শিল্প কারখানা গড়ে তুলেছেন এনবিআর এর এই কর্মকর্তা। সম্পত্তির মালিকানা পেয়েছেন 2 বউ, সন্তান ও ভাইয়েরাও।
আধাপাকা সড়কের ওপর উঁচু প্রাচীরে ঘেরা সুরম্য এক প্রাসাদ। বিশাল রাজফটক পেরোলে নজর কাড়বে কারুকার্য শোভিত একটি ডুপ্লেক্স। ভবনের সামনে দেশি বিদেশি গাছে সাজানো বাগান, পেছনে পুকুর। আরেক পাশে আছে ছোট দুটি একতলা ভবন, অনেকের কল্পনার প্রাসাদ। রাজস্ব কর্মকর্তা মতিউরের স্ত্রী লাইলা কানিজের গ্রামের ঠিকানা নরসিংদীর রায়পুরার মরজালে বছর দুয়েক আগে নির্মাণ করা হয় এই প্রাসাদ। দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তারের গ্রামের ঠিকানাও কম সুন্দর নয়। চারদিক সবুজে ঘেরা, মাঝখানে একটি দৃষ্টিনন্দন ডুপ্লেক্স। ফেনীর সোনাগাজী উপজেলার সোনাপুরে এই বাড়িটি নির্মাণ করা হয় 10 বছর আগে। দ্বিতীয় স্ত্রীর নামে ঢাকায় রয়েছে আরও অন্তত 2টি ফ্ল্যাট। সবচেয়ে বড় কথা হলো উনি আমার ভগ্নিপতি, ওরা আমার শিবু আমার ছোট বোন, এই হলো আমার ভাগিনা। সেটাই হলো আমাদের বড় পরিচয়। স্থাবর সম্পদের ভাগ প্রথম স্ত্রী বেশি পেয়েছেন বলে জানা গেছে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ডি ব্লকে লতায় মোড়ানো 7তলা এই ভবন লাকির নামেই। ভবনের 7ম তলা বিশেষভাবে সাজানো। এখানেই বাস করেন মতিউর ও লাকি। এর 2 ভবন পরে 13.5 কাঠা জমিতে নির্মাণ করা হচ্ছে 15 তলা বিলাসবহুল ভবন। সুইমিং পুল, ব্যায়ামাগার সহ আধুনিক নানা সুবিধায় ভরপুর হবে এই আধুনিক পরিবেশ বান্ধব ভবনটি। স্থানীয়রা জানান এই জমির মালিক মতিউরের পরিবার। 4 জেলা জুড়ে মতিউর পরিবারের বাণিজ্যিক ও শিল্প স্থাপনার প্রমাণ মিলেছে। নরসিংদীর মরজালে প্রায় 100 বিঘা জমির ওপর পার্ক কাম রিসোর্ট গড়ে তুলেছেন মতিউরের স্ত্রী। বিশাল লেক, শিশুদের রাইড, বাংলো, বাগান, কি নেই সেখানে। এই পার্কের মালিক আমি তো জানি ডক্টর মতিউর রহমান। ওর আমার 1 লাখ 2 লাখ করে 4 লাখ টাকা দিছে। এরপরে আর কোনো টাকা হতো না, আর জমিও দল করে না। গাজীপুরের টঙ্গীর এই বিশাল কারখানার নাম এসকে ট্রিমস। প্যাকেজিং সামগ্রীর প্রায় 40,000 স্কোয়ার ফিটের এই কারখানার মালিকানায় রয়েছেন মতিউর রহমানের ভাই। কাজ করেন 1,500-এর বেশি কর্মী। ময়মনসিংহের ভালুকায় প্রায় 300 বিঘা জমিতে এই কারখানার নাম গ্লোবাল শুজ। এই কোম্পানির চেয়ারম্যান মতিউর রহমান নিজেই। মানিকগঞ্জের অনেক ট্রিমস কারখানায়ও রয়েছে মতিউর ও তার পরিবারের মালিকানা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের 50 লাখ মানুষ অনলাইন জুয়ায় জড়িত বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। জানান, জুয়ার 2600 সাইটের তালিকা প্রকাশ করে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। সোমবার সচিবালয়ে ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুয়ের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। জুনাইদ আহমেদ বলেন, অবৈধ জুয়ার সাইটগুলোকে ব্লক করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি সচেতনতা বাড়ানো হবে যাতে সাধারণ মানুষ এ ধরনের কোনো প্রলোভনে পড়ে প্রতারিত না হন। দেশের মুদ্রা যাতে বিদেশে পাচার না হয় সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী। মারাত্মক ঝুঁকির মধ্যে আমাদের বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা পড়ছে, এমনকি অনেক বয়স্ক রিটায়ার্ড পার্সনও এর মধ্যে আসছে। সো আমাদের যেই তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আমরা দেখছি যে প্রায় 50 লক্ষ মানুষ কিভাবে যেন এই একটা অবৈধ জুয়ার সাইটগুলোর সাথে জড়িয়ে গেছে। তো আমরা এটা চেষ্টা করছি প্রথমত অবৈধ জুয়ার সাইটগুলোকে ব্লক করা, অবৈধ জুয়ার যে বেটিং সাইটগুলোর অ্যাপ্লিকেশন আছে এগুলোকে ব্লক করা। দেশের শীর্ষ করদাতা ও প্রবীণ ব্যবসায়ী হাকিমপুরী জর্দার মালিক মোহাম্মদ কাউস মিয়া মারা গেছেন। তিনি সোমবার দিবাগত রাত 12:40 রাজধানীর আসগর আলী হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 94 বছর। স্বজনরা জানান, দীর্ঘদিন থেকে কাউস মিয়া বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। আজ মঙ্গলবার বাদ জোহর আরমানিটোলা মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। তার ছেলে জানান, শনিবার বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আসগর আলী হাসপাতালে নেওয়া হয়। 2 দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে মারা যান তিনি। হাকিমপুরী জর্দার মালিক দেশ সেরা শীর্ষ করদাতা হিসেবে মোহাম্মদ কাউস মিয়ার সুনাম ছিল দেশ জুড়ে। গাজায় হাসপাতাল ধ্বংসের পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদেরও হত্যা করেছে ইসরায়েল। এতে মুখ থুবড়ে পড়েছে উপত্যকার স্বাস্থ্য খাত। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে 8 মাসে ইসরায়েলি হামলায় 5 শতাধিক স্বাস্থ্যকর্মী প্রাণ হারিয়েছেন। বিশেষজ্ঞ চিকিৎসক নিহত হয়েছেন 55 জন। গাজার স্বাস্থ্য খাত ধ্বংস করতেই এমন ইসরায়েলি বর্বরতা দাবি হামাসের। এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ।
এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। মুন্সিগঞ্জের গজারিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে 6 জন গুলিবিদ্ধ সহ অন্তত 9 জন আহত হয়েছেন। বিকেলে গোয়ালগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে শাহপরান গ্রুপের সাথে হারুনুর রশিদ গ্রুপের বিরোধ চলছিল। এর জের ধরেই উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। কয়েক দফা সংঘর্ষে 6 জন গুলিবিদ্ধ সহ 9 জন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এ নিয়ে আরো জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিতু রায়। জিতু, বর্তমানে এলাকার পরিস্থিতি কেমন আর আহতদের কি অবস্থা? সংঘর্ষের ঘটনায় কি কোনো মামলা হয়েছে? সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। দুইটি পক্ষের কোনো পক্ষই লিখিতভাবে বা মৌখিকভাবে কোনো অভিযোগ করেননি বলে সকালে নিশ্চিত করেছেন গজারিয়ার থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব খান। এবং একই সাথে আপনি এই যে প্রশ্নটি করেছেন আহতদের বর্তমান অবস্থা কি, আহতদের মধ্যে 7 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়েছিল গত রাতেই। তাদের অবস্থা স্থিতিশীল এবং তাদের মধ্য থেকে আরও 2 জনকে, আহতদের মধ্য থেকে 2 জনকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছিল। তাদের অবস্থাও এখন স্বাভাবিক রয়েছে। আর বর্তমান পরিস্থিতি এলাকাতে আমরা কথা বলেছিলাম যে রাজীব খানের সঙ্গে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি, তিনি যেটি বলেছেন যে এখন অতিরিক্ত পুলিশ থাকার কারণে এবং এলাকায় টহল থাকার কারণে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আর গতদিন যে ঘটনাটি ঘটেছে এটি স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিনের একটি প্রভাব বলেই মনে করছেন স্থানীয়রা। কেননা এই উপজেলা নির্বাচন শেষ হবার সাথে সাথেই আমরা কিন্তু লক্ষ্য করেছি বিভিন্ন সময় কিন্তু এই দুটি পক্ষের মধ্যে নানান সময়ে থেমে থেমে কিন্তু তাদের সংঘর্ষ হচ্ছিল। কিন্তু সেই সংঘর্ষটি বড় আকারে রূপ ধারণ করেছেন গত দিনই। এর আগে রবিবার দিন এই সংঘর্ষটি একটি প্রাথমিক রূপ কিন্তু জেলা আওয়ামী লীগের যে প্রতিষ্ঠাবার্ষিকী, বাংলাদেশ আওয়ামী লীগের যে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি গজারিয়াতে হয়েছিল সেখানে কিন্তু সংঘর্ষটির রূপ প্রাথমিকভাবে লক্ষ্য করা গিয়েছিল। তার কিন্তু বহিঃপ্রকাশ ঘটেছে গতদিন 5টায়। আর এই যে দুটি গ্রুপের সংঘর্ষ এবং গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি, এর জন্য উভয় পক্ষকেই কিন্তু দায়ী করছেন। আমরা কথা বলেছিলাম দুইটি পক্ষেরই যারা আহত হয়েছেন তাদের সঙ্গে। তারা যেটি বলছেন, গত উপজেলা পরিষদ নির্বাচনে মনসুর আহমেদ খান জিনহা তিনি নির্বাচিত হয়েছেন, তার যিনি সমর্থক শাহপরান, এবং অপরদিকে দীর্ঘদিনের যিনি উপজেলা পরিষদ নির্বাচিত চেয়ারম্যান ছিলেন আমিরুল ইসলাম, তার যিনি সমর্থক হারুনুর রশিদ, তাদের মধ্য থেকে নির্বাচন শেষ হবার পক্ষেই এই দুই পক্ষের সমর্থক যারা 2 জন ছিলেন, বিভিন্ন কারণে তারা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে তাদের মধ্যে কিন্তু পাল্টাপাল্টি হামলা এবং মুখোমুখি সংঘর্ষের ঘটনাগুলো ঘটেছিল। আর সেই ঘটনাগুলো কিন্তু সংঘর্ষ রক্তপাতের দিকে কিন্তু যেতে যায়নি। কিন্তু গতদিন এই সংঘর্ষটি রূপ নেয় রবিবার দিন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তাদের সমর্থকদের মধ্যে ব্যানারে তাদের নাম না থাকার কারণে উপজেলা আওয়ামী লীগের যে সদস্যরা ছিলেন তারা যে অনুষ্ঠানটি করেছিলেন তাদের মধ্য থেকে ব্যাপক একটা ধাওয়া পাল্টা ধাওয়া এবং চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটেছিল অনুষ্ঠান স্থলটিতে। আর তার মাধ্যমে কিন্তু গতদিনের এই দুর্ঘটনাটি ঘটে এবং আহতের সংখ্যাটি ঘটেন। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার এই যে সংঘর্ষের ঘটনা সেটি ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। মুন্সিগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী জিতু রায়। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি আলুর দাম বেড়েছে 10 টাকা পর্যন্ত। খুচরায় বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকায়। 1 বছরে আলুর দাম বেড়েছে 54% পর্যন্ত। খুচরা ব্যবসায়ীদের দাবি, হিমাগার গেইটে আলুর দর বেড়েছে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। আর হিমাগার মালিকরা বলছেন কৃষকরাই বিক্রি করছে বাড়তি দামে। 1 মাস আগে খুচরা বাজারে আলু বিক্রি হয় 50 থেকে 52 টাকায়, যা 1 বছর আগেও ছিল 35 থেকে 40 টাকায়। সপ্তাহের ব্যবধানে আলুর দাম বেড়েছে কেজি প্রতি 5 থেকে 10 টাকা। বর্তমানে রাজধানীর কাউরান বাজার, মহাখালী বাজার ও মালিবাগে খুচরায় প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা দরে। সবজি হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আলু, তাই আলুর দাম বাড়ায় ভোগান্তিতে ক্রেতারা। 50 টাকা করে ছিল ঈদের আগে,
এখন 60 টাকা করে নিতেছি, কয়েকদিনের ব্যবধানে 10 টাকা করে বেশি। এখানে একটা চক্র আছে, ওরা সকল পণ্য যখন কিনে ফেলে বাইরে আর কোনো সাপ্লাই থাকে না, তখন তারা যখন যেটুকু ছাড়ে চাহিদা অনুযায়ী ছাড়ে, দাম নির্ধারণ করে ছাড়ে। এর আগে হয়তো 5 কেজি লাগতো, এখন দেখা যাচ্ছে দাম বেশি, এখন হয়তো 2 কেজি বা 2.5 কেজি এরকম করে কিনা চলতেছে। বিক্রেতারা বলছেন আলুর বাজার অস্থির হওয়ার পেছনে হিমাগারের ব্যবসায়ীরা দায়ী। আলু কিনতেছে 55, 56, বেচতেছে 60। মালদা লাগবে 5 গাড়ি, 3 গাড়ি, এখানে কেজিতে 5 টাকা 6 টাকা বাড়তি। এখন কোলেস্টোরের হাতে হলো সব নিয়ন্ত্রণ। কোলেস্টোরের বাজার ছাড়ে, ওই পরিমাণ ছাড়ে বাজারের প্রাইস থাকে। কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন বলছে হিমাগারগুলোতে 30 লাখ টন আলু মজুদ আছে, তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কৃষকও দর বাড়িয়েছেন, এতে খুচরা বাজারে আলুর দাম বাড়ছে। গত বছর আলু শর্টেজ থাকার কারণে ইমমেচিউরড আলু, যেটা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে 30% আলু তারা জমি থেকে উত্তোলন করে বিক্রি করে দিচ্ছে, এবং এই 30% আলুটা শর্টেজ হয়েছে। এবার কৃষকরা আলু বিক্রি করেছে 25 টাকা থেকে 40 টাকা কেজিতে, এবং এবার আলুর দাম বৃদ্ধির মূল কারণ এটাই, এবং এবার কিন্তু ব্যবসায়ীরা তেমন লাভ করতে পারছে না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবার আলুর উৎপাদন হয়েছে 1,10,00,000 টনের বেশি, কিন্তু হিমাগার মালিকরা বলছেন উৎপাদন 70 থেকে 80 লাখ টন। দেশে বছরে আলুর চাহিদা 90 লাখ টনের বেশি, ফলে ঘাটতি আছে 10 থেকে 15 লাখ টনের মতো। শফিউল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপ নিয়ে বিভিন্ন জেলায় আতঙ্ক ছড়ালেও চট্টগ্রাম অঞ্চলে এই সাপের অস্তিত্ব নেই। তবে রাসেলস ভাইপার ভেবে অন্য সাপ মারার ঘটনা ঘটছে প্রতিনিয়ত। সাপ নিয়ে বিভ্রান্তি বা ভয় না ছড়িয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন গবেষকেরা। মাসখানেক ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে রাসেলস ভাইপার নিয়ে আলোচনা ও আতঙ্ক। আর গুজবের ডালপালা এত বেশি ছড়িয়েছে যে চট্টগ্রামে রাসেলস ভাইপার আতঙ্কে মেরে ফেলছে অন্য সাপ। গত শুক্রবার একটি অজগর সাপকেও পিটিয়ে মারা হয়েছে লোহাগাড়ায়। গবেষকরা বলছেন অনেক বছর আগে বাঁশখালী এলাকায় রাসেলস ভাইপারের অস্তিত্ব ছিল। 2 বছর আগে সীতাকুণ্ডে এই সাপ পাওয়ার দাবি ওঠে সামাজিক মাধ্যমে, কিন্তু সেখানে গিয়ে তার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। চট্টগ্রাম অঞ্চলে কিছু ঐতিহাসিক রেকর্ড আছে যেখানে বলেছে যে বাঁশখালী অঞ্চলে এটা দেখা গেছে, বহু বছরের পুরনো। তারপর আর এর মধ্যে কখনো দেখা যায়নি। নদীর পানির সাথে ভেসে ভেসে সাপটা হচ্ছে যে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে গেছে, তো সেক্ষেত্রে হচ্ছে যে আমাদেরকে সচেতন থাকতে হবে যাতে হচ্ছে যে এই অঞ্চলগুলোতে না হয়। গত 3 বছরে চট্টগ্রামের কোনো হাসপাতাল বা ক্লিনিকে রাসেলস ভাইপার কাটা কোনো রোগী পাওয়া যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। যে কেউ যদি সাপের কামড়ের দ্বারা আক্রান্ত হন, যত দ্রুত সম্ভব আপনারা আমাদের নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসবেন, এখানে চিকিৎসার সুব্যবস্থা আছে। আতঙ্ক আর গুজবের মাঝে চট্টগ্রামে জনসংখ্যা, প্রাকৃতিক পরিবেশ বিবেচনা করে 800 অ্যান্টিভেনম মজুত করা হয়েছে। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। রাজশাহী সহ আশেপাশের এলাকায় ছড়িয়েছে রাসেলস ভাইপার। এ বিষয়ে জানাতে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর, রাজশাহীতে রাসেলস ভাইপারের উপদ্রব আসলে কতটা? দেখুন, রাসেলস ভাইপার বা একে চন্দ্রবোরা যেটি বলা হয়ে থাকে, এই সাপটির আধিক্য 60 থেকে 70 দশকে উত্তর অঞ্চলের অস্তিত্ব ছিল। এরপরে 80 দশক থেকে 2010 সাল পর্যন্ত এর কোনো অস্তিত্বই ছিল না। অর্থাৎ এখানে যারা বিশেষজ্ঞরা ছিলেন, যারা অ্যান্টিভেনাম নিয়ে কাজ করেন, তারা বলছিলেন যে এটি বিলুপ্ত প্রায় জাত হিসেবে এটি কিন্তু পরিগণিত হয়েছিল। এরপরে 2013 সালের পর থেকে এর আধিক্য বা এর উপস্থিতি কিন্তু জানান দেওয়া শুরু হয়, এবং এখন পর্যন্ত যেটি বলা হচ্ছে যে এই রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা এটি কিন্তু পৃথিবীর যে বিষাক্ত যে বিষধর যে সাপগুলো রয়েছে তার মধ্যে 5ম স্থানে অবস্থান করছে। সেই সাথে এই সাপটির যতটা না এর প্রভাব বিস্তার রয়েছে তার থেকে বেশি আতঙ্ক রয়েছে। সেই সাথে কিন্তু বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে এবং মানুষের মধ্যে কুসংস্কার রয়ে গেছে, এবং এগুলোই অপপ্রচার কিছু ছড়ানো হচ্ছে, যার ফলে সাপ দেখলেই মনে করা হচ্ছে এটি বোধহয় রাসেলস ভাইপার। বিষয়টি এমন দাঁড়িয়ে গেছে, অর্থাৎ জলঢোরা দেখলেও বলা হচ্ছে রাসেলস ভাইপার,
ভাইপার বা অন্য কোনো সাপ দেখলেও বলছে রাসেলস ভাইপার। রাসেল ভাইপারের যে বিষয়টি দাঁড়িয়েছে এটি মূলত এরা বেশি থাকে উত্তরাঞ্চলে, এবং উত্তরাঞ্চল এটি কৃষি প্রধান এলাকায়। এই সাপগুলোর আধিক্য সবচেয়ে বেশি থাকে কৃষি জমিতে, অর্থাৎ এই সাপের সবচেয়ে প্রিয় এবং প্রিয় খাবার যেটি বলা হয়ে থাকে সেটা হচ্ছে ইঁদুর। ইঁদুর ধরার জন্য এই সাপগুলো মূলত এই জাতীয় স্থানে থাকে, এবং সেই সাথে অনেক সময় ইঁদুরের সন্ধানেই কিন্তু তারা বাসা বাড়িতে প্রবেশ করে ফেলে, যার ফলে এই সাপের এবং এই সাপ যেহেতু বিষধর, এবং এখানে বিশেষজ্ঞরা একটি কথা বলছেন যে সাপ দংশন করলে যত দ্রুত সম্ভব চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, কিন্তু তার অর্থ এই নয় যে সাপ কামড় দিলেই মানুষটি সাথে সাথে মারা যাবে, এমনটি কিন্তু নয়। অর্থাৎ চিকিৎসকরা বলছেন একজন রোগী কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা সময় পান এই সাপে দংশন করার পরবর্তী থেকে 6 থেকে 7 ঘন্টা তার হাতে সময় থাকে। এর মধ্যে তিনি যদি তার নিকটস্থ কোনো হাসপাতালে চলে যান বা অ্যান্টিভেনাম নিয়ে থাকেন তাহলে কিন্তু মৃত্যু ঝুঁকি অনেকটা এড়িয়ে যেতে পারে। বারবার কিন্তু এখানে যারা বিশেষজ্ঞরা রয়েছেন, বিশ্লেষকরা রয়েছেন, আসলে এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে সচেতন হতে হবে, কেননা এই সাপের বংশ বিস্তার মে থেকে জুলাই পর্যন্ত এর প্রজনন মৌসুম, এবং এই সাপটি বাচ্চা দিয়ে থাকে 6 থেকে সর্বোচ্চ পর্যন্ত 90টি পর্যন্ত বাচ্চা দেওয়ার একটি রেকর্ড রয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে সচেতন ছাড়া এর বিকল্প কিছু নেই। সেই সাথে রাজশাহী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বলছেন যে এরই মধ্যে তাদের হাতে 2000-এর মতো অ্যান্টিভেনাম কিন্তু তাদের হাতে রয়েছে। অর্থাৎ রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, এমনটি কিন্তু বলছেন এখানকার যারা গবেষক চিকিৎসক, তারা কিন্তু বলছেন এটি। জি, রাজশাহী থেকে রাসেলস ভাইপারের আতঙ্ক নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। শেষের পথে দেশের দীর্ঘতম বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর নির্মাণ কাজ। 4.8 কিলোমিটার সেতুটির 50টি পিয়ার আর 49টি স্প্যানের সবগুলো বসানো শেষ। এখন চলছে নদীর দুপারে সংযোগ রেলপথ নির্মাণ। নির্ধারিত সময়ের মধ্যে এই মেগা প্রকল্পের নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। যমুনার বুকে এখন পুরো দৃশ্যমান দেশের দীর্ঘতম বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু। বঙ্গবন্ধু সড়ক সেতুর 300 মিটার উজানে তৈরি হচ্ছে ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের এই রেল সেতু। এটি চালু হলে 100 কিলোমিটার গতিতে প্রতিদিন অন্তত 88টি ট্রেন চলাচল করতে পারবে। এমন মেগা প্রকল্পে কাজ করতে পেরে খুশি নির্মাণ কর্মীরা। সঠিক সময়ে কাজ করতে পারছি এরকম একটা মেগা প্রজেক্টে, তার জন্য আমরা অত্যন্ত আনন্দিত। রেল ট্র্যাকের ওপরে কিছু কাজ আছে যেগুলো আমরা এখন রেল ট্র্যাকে ফোকাস করছি। ইন দ্য মিন টাইম হচ্ছে আমাদের অলমোস্ট 70% রেল ট্র্যাকের কাজগুলো শেষ হয়ে আসছে। কাজের গুণগত মান ঠিক রেখে দেশি বিদেশি প্রকৌশলী ও কর্মীরা দিনরাত কাজ করছে বলে জানান প্রকৌশলীরা। পিয়ার এবং স্প্যানের কাজ মোটামুটি সবই শেষ, এম্বাঙ্কমেন্টের কাজও শেষ হয়ে গেছে। এখন ট্র্যাকের কাজ এবং আমাদের রিভার ট্রেনিং অর্থাৎ নদী শাসনের কাজ চলছে। এ পর্যন্ত প্রকল্পের 84% কাজ শেষ হয়েছে। 50টি পিয়ার আর 49টি স্প্যানের সবগুলো বসানো শেষ। এখন চলছে সংযোগ রেলপথ নির্মাণ। প্রকল্প পরিচালকের আশা, টাঙ্গাইল অংশে আগামী আগস্ট আর সিরাজগঞ্জ অংশে ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হবে। পিয়ার 24 পর্যন্ত ট্র্যাকের ইনস্টলেশন কমপ্লিট করেছি, বাকি ট্র্যাকের ইনস্টলেশন গ্র্যাজুয়ালি হবে। এবং আসলে WD1 প্যাকেজের কাজটা আমরা অগাস্ট নির্ধারিত সময়ে শেষ হয়ে যাচ্ছে, আর WD2 প্যাকেজের যে মাইনর ওয়ার্কগুলো সেটা সম্পাদন শেষে আমরা ডিসেম্বরের শেষ নাগাদ এই কাজটা আসলে পুরোপুরি কমপ্লিট করতে পারবো। 4.8 কিলোমিটার দীর্ঘ এই সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় 16,781 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ঋণের তৃতীয় কিস্তির $1.12 বিলিয়ন অনুমোদন পেয়েছে বাংলাদেশ। 2 দিনের মধ্যে এই অর্থ ছাড় দেওয়া হবে। সোমবার রাতে তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক। এর আগে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সংস্থাটির নির্বাহী পরিষদের বৈঠকে ঋণ অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। এ বিষয়ে IMF থেকে জানানো হয় এই ঋণের বিপরীতে সংস্থাটির দেয়া বেশিরভাগ শর্তই পূরণ করতে সক্ষম বাংলাদেশ। এর আগে কিস্তির অর্থ ছাড়ের শর্ত বাস্তবায়ন এবং অর্থনৈতিক সংস্কারের অগ্রগতি দেখতে 24 এপ্রিল সংস্থাটির একটি মিশন ঢাকায় আসে। তারা সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমায় গত বছরের 30 জানুয়ারি IMF এর সঙ্গে $470 কোটি ঋণ চুক্তি করে বাংলাদেশ। আর এই ছিল এখনকার সংবাদ। আমন্ত্রণ পরের আয়োজনে।